নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমি কিন্তু একটা সম্পূর্ণ নতুন ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নতুন, কেননা বন্ধু তোমরা জানো এবছর 2024 সালে ক্লাস 11-এর জন্য কিন্তু নতুন সিলেবাস বোর্ড কিন্তু সাজেস্ট করেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ কাউন্সিল যেটা আছে। এবার 11 সাজেস্ট হয়েছে, সেই সঙ্গে 12 সাজেস্ট হয়েছে, কিন্তু 2025 সালে 12-এর পরীক্ষাটা কিন্তু পুরনো সিলেবাস থেকেই হবে, কিন্তু 26 সালে যখন আসবে তখন তো নতুন সিলেবাস থেকে আসবে। ফলে আমার অনলাইন শিক্ষার্থীদের বন্ধু যারা 11-এ এবার পড়বে তাদের জন্য 11-এর যেমন ক্লাসটা আমি মানে নতুন সিলেবাসের উপর করে দিয়েছি, ঠিক তেমন তারা যখন 12-এ যাবে তাদের তো সেই নতুন সিলেবাসই পড়তে হবে। সেই কারণে কিন্তু আমি তাদের জন্য কিন্তু নতুন যে সিলেবাসের ক্লাসটা কিন্তু করে দেওয়ার চেষ্টাটা করলাম। কারণ হচ্ছে তারা যাতে সম্পূর্ণ জিনিসটা হাতের মুঠো পেয়ে যায়। কারণ বন্ধু তুমি জানো যে আমি ইউটিউব ব্যানারে লেখা আছে বা আমি মুখে বারবার বলি যে আমি কথা দেই না, কথা রাখি। ফলে তোমাদের সুবিধার জন্য বারবার আমার যতই কষ্ট হোক আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু তোমাদের দরবারে হাজির হতে। সেদিক থেকে 2026-এ বন্ধু, যেটা অর্থাৎ 2026 মানে সাল থেকে আমাদের তো 24-25-এ যেটা হবে সেটা তো পুরোনো সিলেবাসে হবে উচ্চ মাধ্যমিক। 2026 থেকে যে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসটা হবে সেই 26 সালের 2000 উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা সম্পর্কে কিন্তু তোমাদের হাজির করব। তোমরা জানো যে তখন কিন্তু আমাদের এখন সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে নতুন সিলেবাসে। সেদিক থেকে ফার্স্ট সেমিস্টার আর কিন্তু সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-কে নামকরণ করা হচ্ছে, আর 12-এ কিন্তু হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার আর কিন্তু ফোর্থ সেমিস্টার। ক্লিয়ার বন্ধু? এই থার্ড আর ফোর্থ সেমিস্টারের যে জায়গাটা থাকছে সেটা 12-এ পড়ানো হবে। সেই 12-এ থার্ড এবং ফোর্থ সেমিস্টারকে কি কি পড়ানো হবে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। ফলে বন্ধু আজও সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি, কারণ অন ক্যামেরায় আমি গোটা সিলেবাসটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি বুঝিয়ে দেবো আর কোথা থেকে কিভাবে সেটা পাঠ্য কিন্তু রয়েছে। সেদিক থেকে দেখো বন্ধু, বাংলা ক আমাদের প্রধান ভাষা, প্রথম ভাষা যেটা হিসাবে দ্বাদশ শ্রেণী, সেমিস্টার 3 অর্থাৎ সেমিস্টার 1 to 11 হয়ে গেছে একাদশ শ্রেণীতে, আর তাহলে দ্বাদশ শ্রেণীতে কিন্তু সেমিস্টার 3-তে শুরু হলো পূর্ণমান 40, অর্থাৎ প্রথম সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা হবে, তার সিলেবাসটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। সেদিক থেকে গল্প দেখো বন্ধু, গল্প হিসাবে কিন্তু একটা গল্পই পাঠ্য, আদরণী লিখেছেন কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়, অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায় নাম্বার 1 একটা গল্পই কিন্তু তোমাদের পাঠ্য হিসাবে কিন্তু দেওয়া হয়েছে। ক্লিয়ার বন্ধু? প্রভাত কুমার মুখোপাধ্যায় কিন্তু একটা গল্পে কিন্তু পাঠ্য হিসাবে কিন্তু এসেছে। তারপরে কি আছে বলতো? তারপরে কবিতা। এই যে কবিতা নাম্বার 1-এ আছে অন্ধকার লেখাগুচ্ছ, কবিকে শ্রীজাত, আধুনিক যুগের কবি, এখনো তিনি বেঁচে আছেন। যে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা কবিতা, আমরা প্রচুর নাম শুনেছি আধুনিক যুগে, প্রতীকযশা কবি, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা। 2 হচ্ছে দিগ্বিজয় রূপকথা। কি দিগ্বিজয় রূপকথা? লিখেছেন নবনীতা দেবসেন। অর্থাৎ আমাদের দুটো কবিতা পাঠ্য, এক অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের আর দ্বিতীয় হচ্ছে দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেন। তাহলে গল্পটাও সম্পূর্ণ নতুন, পুরোনো সিলেবাসে ছিল না। কবিতা দুটো সেটাও সম্পূর্ণ নতুন, পুরোনো সিলেবাসে কিন্তু ছিল না। প্রবন্ধ হিসেবে পাঠ্য হলো কিন্তু বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা। কি বললাম? বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন, এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু বন্ধু ছিল না। ক্লিয়ার? তার ভারতীয় গল্প যেটা এলো সেটা হচ্ছে পোটরাজ শঙ্কর রাও খারাটা। কি পোটরাজ শঙ্কর রাও খারাটা, অনুবাদ কে করেছেন? সুনন্দন চক্রবর্তী। অর্থাৎ ভারতীয় গল্প হিসাবে হচ্ছে পোটরাজ, গল্পের নাম কি? পোটরাজ, মেইন গল্পকারকে শঙ্কর রাও খারাটা, অনুবাদক কে করেছেন? সুনন্দন কিন্তু চক্রবর্তী। সেই ভারতীয় গল্প হিসাবে কিন্তু এটা 12-এ কিন্তু পাঠ্য এলো। আন্তর্জাতিক কবিতা, এটাও সম্পূর্ণ পাঠ্য, ভারতীয় গল্পটা নতুন, আন্তর্জাতিক কবিতাও সম্পূর্ণ নতুন। কবিতাটার নাম কি? তার সঙ্গে। কি তার সঙ্গে? কে লিখেছেন? পাবলো নেরুদা। এই তার সঙ্গে কবিতাটা পাবলো নেরুদার লেখা। অনুবাদক কিন্তু শক্তি চট্টোপাধ্যায়। অর্থাৎ আন্তর্জাতিক যে কবিতাটা তোমাদের 12-এ পাঠ্য দেওয়া হলো সেটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কিন্তু কবিতা। তারপর দেখো বন্ধু, এই যে ভাষাটা লিঙ্গুইস্টিক, এটাও কিন্তু সম্পূর্ণ নতুনই বলতে হবে। অর্থাৎ 12-এ যেটা পাঠ্য ছিল সেটা কিন্তু এরকম ভাবে ছিল না, ধ্বনিতত্ত্ব হিসাবে ছিল, রূপতত্ত্ব হিসাবে ছিল। ভাষার এই জায়গাটা সম্পূর্ণ নতুন এলো। অর্থাৎ ধ্বনিতত্ত্ব আমাদের চ্যাপ্টার দিয়ে এলো, ধ্বনিতত্ত্বে কি বাকযন্ত্র পাঠ্য হিসাবে এলো, ধ্বনি এলো, স্বর ব্যঞ্জন এলো, যুক্ত ব্যঞ্জন এলো, ধ্বনি পরিবর্তনে কিন্তু কারণ হলো। অর্থাৎ পুরনো সিলেবাসটাকে নিয়েছে, আবার পুরনো সিলেবাসের মধ্যে কিন্তু একটা নতুনত্ব এনেছে। অর্থাৎ পুরনো সিলেবাসটাই কিন্তু ভাষার ক্ষেত্রে বজায় আছে, তবু একটু নতুনত্ব এসেছে। অর্থাৎ ধ্বনিতত্ত্বের মধ্যে বাকযন্ত্র, ধ্বনি, স্বর ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, এটা
এটাকে কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা করে ভাগ করে কিন্তু দেয়া হলো। তারপরে দেখো বন্ধু, তারপরে যেটা তোমাদের সেমিস্টার অনেক যেটা তারপরে পাঠ্য করা হলো, সেটা কি আছে আমাদের এই শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে ভাষা থেকে। সেখানে দেখো এই যে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডারটা কিন্তু আমাদের শব্দার্থে ছিল, এভাবে ছিল না কিন্তু, শব্দ ভান্ডার বলে আলাদা ছিল না, শব্দার্থ তত্ত্ব বলে ছিল সামান্য, কিন্তু শব্দ ভান্ডার টোটালটা অর্থাৎ দেশি বিদেশি শব্দ, তৎসম, তদ্ভব, শঙ্খ শব্দ, এই টোটাল শব্দ ভান্ডারটাকে কিন্তু এখানটা কিন্তু তুলে নিয়ে আসা কিন্তু হলো। তারপরে দেখো শব্দার্থ তত্ত্ব আলাদাভাবে কিন্তু আবার শব্দার্থ তত্ত্ব কিন্তু পাঠ্য দেওয়া হলো। তারপর হচ্ছে শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, এটাও কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু ছিল, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, হ্যাঁ, স্টাইল ইজ দ্য ম্যান, এটা কিন্তু পুরনো সিলেবাসে ছিল, সেটা কিন্তু এখানে বুঝিয়ে রাখা হলো। তবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, যেটা বাংলা শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস থেকে যে সবুজ মলাটের যে বইটা ছিল, বোর্ড প্রদত্তই ছিল, এখানে পর্ব 4-এ কি আনা হলো, পর্ব 4 হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, যেটা কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু 12-এ কিন্তু পড়ানো হতো, বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। ক্লিয়ার বন্ধু? পর্ব 7 দেখো বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি, কি বললাম, বাঙালি বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি, এটা কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু ছিল, এটা কিন্তু রাখা হয়েছে। আবার পর্ব 8 কিন্তু বাঙালির ক্রিয়া সংস্কৃতি, এটা কিন্তু পুরনো সিলেবাসে ছিল, এটা কিন্তু নতুন সিলেবাসে কিন্তু রাখা হয়েছে। দেখো বন্ধু, এটা ছিল কিন্তু ক্লাস 12 এর, যেটা থার্ড সেমিস্টার হবে, থার্ড সেমিস্টারের কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস 2026 সালে যে পরীক্ষাটা হবে তোমাদের, সেই পরীক্ষার কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস ক্লাস 12 এর যে পরীক্ষাটা কিন্তু হবে, তার সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু তোমাদের এখানটায় আলোচনা করে দেওয়া হলো থার্ড সেমে। এবার চলে যাবো বন্ধু আমরা ফোর্থ সেমে। ফোর্থ সেমে যাওয়ার আগে বন্ধু তোমাদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এই যে সিলেবাসটা 12টা তোমরা ভাবছো স্যার এখন না বললেই তো হতো, সেই 26 সালে পরীক্ষা হবে, না বন্ধু। বিষয়টা যদি তোমাদের আয়ত্তে থাকে, তোমাদের যদি জানা থাকে, তাহলে তোমাদের কোনো কারণবশত গল্প পড়ে নিতে সুবিধা হবে, এই গল্পগুলো জোগাড় করে রাখতে সুবিধা হবে, কারণ বাজারে বই বেরোতে সমস্যা হতে পারে, কারণ প্রথম সিলেবাস যখন পরিবর্তন হয় তখন বই বেরোতে সমস্যা হয়। কিন্তু বন্ধু আমি কথা দিয়েছি ক্লাস 11-এর বই আমি এবছরই বের করে দেবো, ক্লাস 12-এর বইটাও কিন্তু আমি তোমাদের 26 সালে যখন পরীক্ষা হবে আশা করছি সেই সঙ্গে সঙ্গে বের করে দেবো। কারণ জানো গত বছর দ্বাদশ শ্রেণী 12-এর কিন্তু আমি বাংলা সাহিত্যা বের করেছি, যারা বইটা পড়েছো দেখেছো কতটা ছাত্র দরদ হিসাবে আমি বই লেখার চেষ্টা করেছি, কখনো নিজের পাণ্ডিত্যকে কিন্তু ফলানোর চেষ্টা করিনি। আগামীতে যে বইগুলো লিখবো সেখানেও কিন্তু তোমাদের মতন করে ছাত্র উপযোগী কিন্তু বই লেখার চেষ্টাটা কিন্তু করব। এবার চলে যাবো বন্ধু, দেখো অর্থাৎ সেমিস্টার 4 যে বাংলা ক দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 অর্থাৎ চতুর্থ সেমিস্টারে যে দ্বাদশ শ্রেণী থেকে প্রশ্ন হবে, পূর্ণমান কিন্তু সেখানে কি থাকবে বলতো 40, অর্থাৎ পূর্ণমান 40-এর ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসটা থাকবে এবার কিন্তু সেটা সম্পর্কে আলোচনা কিন্তু করব। সেদিক থেকে দেখো বন্ধু, প্রথমেই গল্প হিসাবে যেটা পাঠ্য 1 নম্বরে হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটা সম্পূর্ণ নতুন গল্প হিসাবে পাঠ্য, হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা। নাম্বার 2 রং নাম্বার গল্প মহাশ্বেতা দেবীর লেখা, অর্থাৎ 2 নম্বরে রং নাম্বার মহাশ্বেতা দেবীর লেখা, অর্থাৎ দুটো গল্প তোমাদের 12-এ পাঠ্য করালো ফোর্থ সেমিস্টারে, হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় এবং রং নাম্বার সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। ক্লিয়ার বন্ধু? তবে দেখো কবিতা হিসাবে কি পাঠ্য করালো, কবিতা হিসাবে কিন্তু যে প্রার্থনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কি বললাম প্রার্থনা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লেখায় কবিতাটা পাঠ্য করা হলো। তারপর 2 নম্বরে তিমির হননের গান জীবনানন্দ দাশের লেখা, এটাও কিন্তু নতুন সম্পূর্ণ পাঠ্য করা হলো। তারপর কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন পাঠ্য করা হলো। অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ এই টোটালটাই কিন্তু সম্পূর্ণ নতুন, এখানটায় কোনো রকমের পুরনোর কিন্তু আনানি, সম্পূর্ণ নতুন। কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা তিমির হননের গান জীবনানন্দ দাশ, কবিতা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, টোটালটাই কিন্তু আমাদের নতুন হিসেবে কিন্তু 3টে কবিতাকে পাঠ্য করা হলো। তো দেখো নাটক একটাই পাঠ্য, নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। দেখো বন্ধু, এটা পুরনো সিলেবাসে কিন্তু ছিল, নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এটা পুরনো সিলেবাসে কিন্তু ছিল, ফলে এখানে নতুনত্বের কিছু নেই, অর্থাৎ পুরনো সিলেবাস থেকে কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো, তারপরে হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আনা হলো, কি ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আনা হলো, এটা কিন্তু আগে কিন্তু ছিল না। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে কাকে আনা হলো, ডাকঘরকে আনা হলো, সেটাকে কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো, তারপরে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যে বললাম সবুজ মলাটের যে বইটা আছে গ্রামারের সঙ্গে তোমাদের শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাসের যেটা দেওয়া ছিল,
সেখানে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পর্ব 5-এ যেটা আনা হলো সেটা কি, যে বাংলা চিত্রকলার ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা। কি আনা হলো? বাংলা চিত্রকলার ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা। এটা কিন্তু পুরোনো সিলেবাসে বন্ধু তোমাদের পাঠ্য হিসেবে কিন্তু ছিল, সেটাই কিন্তু রাখা হয়েছে। পর্ব 6 এ দেখো বাঙালি চলচ্চিত্রের ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 6-এ কি বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। দেখো বন্ধু এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু তোমাদের পাঠ্য হিসেবে কিন্তু ছিল, বুঝে গেল বন্ধু। ফলে এটা কিন্তু সম্পূর্ণ পুরোনোটাই কিন্তু রয়ে গেছে, এখানে নতুনত্ব কিন্তু আনা হয়নি। তারপরে দেখো প্রবন্ধ রচনা, এটা 12-এ কিন্তু প্রবন্ধ রচনা কিন্তু আমাদের পাঠ্য ছিল, অনুচ্ছেদ রচনা যে প্রবন্ধ রচনা এটা কিন্তু 12-এ পাঠ্য ছিলই, সেই প্রবন্ধ রচনা কিন্তু 12-এ কিন্তু রয়ে গেছে। কোনটা কোনটা রয়ে গেছে? যে পুরোনো সিলেবাসটা ছিল সেখানে 12-এ কিন্তু রচনার 4টে আইটেম পাঠ্য ছিল, অর্থাৎ 4 ধরনের রচনা আসতো, তার থেকে একটা উত্তর করতে হতো। এখানে কিন্তু নতুনত্বে আমাদের 11-এ দুটো রচনা নিয়ে গেছে, দুটো আইটেম, আর দুটো রচনা কিন্তু 12-এ রেখে দেওয়া আছে। যে ধরনের দুটো রচনা 12-এ রেখে দেওয়া আছে তার মধ্যে নাম্বার 1-এ কি আছে, যে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের ভাষার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনাটা পড়ে আমাকে কি করতে বলতো বন্ধু, এই প্রস্তাবনাটা পড়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে প্রস্তাবনাটা পড়ার পরে আমাদের রীতিমতন যেটা করতে হবে সেই ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থীরা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। মানে তোমাকে একটা প্যারা তুলে দেওয়া হবে, 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 10 লাইনে একটা প্যারা তুলে দেওয়া হবে। সেই প্যারাটা পড়ে তুমি তার অন্তর্নিহিত তাৎপর্য বুঝবে, সেই অন্তর্নিহিত তাৎপর্য বোঝার পরে তারপরে ভিত্তি করে তোমাকে কিন্তু রচনাটা কিন্তু লিখতে হবে, প্রবন্ধ রচনা। এটা নাম্বার 1 একটা আইটেম। নাম্বার 2-তে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থীর রচনাটি কিন্তু গড়ে তুলবে। অর্থাৎ কি, একটা তথ্য ধরো এর আগে যেটা থাকতো জীবনীমূলক, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু, বিভিন্ন গ্রন্থের নাম, কোথায় পড়াশোনা করেছে, শিক্ষা জীবন, কর্মজীবন, সাহিত্য জীবন, দাম্পত্য জীবন, মৃত্যু, বংশপরিচয়, এরকম বিভিন্ন তথ্য দিয়ে থাকতো। তারপর ভিত্তি করে কিন্তু তোমাকে কি করা হতো, মানে ডেসক্রাইব করে কিন্তু তোমাকে রচনাটার কিন্তু পূর্ণাঙ্গ রূপ দিতে কিন্তু হতো। দেখো আমাদের 12-এ যেটা পুরোনো সিলেবাস পাঠ্য ছিল সেখানেও কিন্তু এটা কিন্তু আমাদের ছিল, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু সেখানে 4টে ছিল, এখানে কটা আনা হলো, কিন্তু 2টো আনা হলো, অর্থাৎ পুরোনো ধারাটাকে কিন্তু এখানটায় বুঝিয়ে রাখা কিন্তু হলো। রচনার ক্ষেত্রে কিন্তু কোনো নতুনত্ব কিন্তু আনা হয়নি, এখানে টোটালটা কিন্তু পুরোনো ধারাটাকেই কিন্তু রাখা হয়েছে। 12-এ দেখো বন্ধু আমাদের নতুনত্বর ক্ষেত্রে 12-এ আমরা কি পেলাম, নতুনত্বর ক্ষেত্রে 12-এ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের যদি 4th সেমিস্টার দেখি, 4th সেমিস্টারে দেখো গল্প যে দুটো দেওয়া আছে টোটাল সম্পূর্ণ নতুন, কবিতা যে 3টে দেওয়া আছে টোটাল সম্পূর্ণ নতুন, তার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ টোটাল সম্পূর্ণ কিন্তু নতুন, আর বাকি যেটা রাখা হয়েছে আমাদের কিন্তু এখানে পুরোনো যেটা ছিল সেটাই তাকেই কিন্তু রেখে দেওয়া হয়েছে, ক্লিয়ার। এখানে নতুনত্ব তাহলে কিছু জায়গায় নতুনত্ব এনেছে 4th সেমিস্টারে, আর কিছু জায়গায় কিন্তু পুরোনোটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে, বোঝা গেল বন্ধু। 3rd সেমিস্টার যদি দেখি, অর্থাৎ ক্লাস 12-এ যখন প্রথম যে সেমিস্টারটা হবে সেই ক্লাস 3rd সেমিস্টার যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখো আমাদের শিল্প সংস্কৃতি ইতিহাসের যে পাঠটা দেওয়া আছে সেখানে কিন্তু টোটালটা হচ্ছে মানে পুরোনো যেটা ছিল তাকেই কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে দেখো যে শব্দ ভান্ডার যেটা আছে সেটা কিন্তু টোটাল কিন্তু নতুন আনা হয়েছে, এটা কিন্তু পুরনো নয়, পুরনো শব্দতত্ত্ব শৈলী বিজ্ঞান এটা পুরনো, কিন্তু বাকি শব্দ ভান্ডার এটাকে কিন্তু আমাদের নতুন হিসাবে কিন্তু এখানে আনা হয়েছে, এখানে পুরনোর কোনো কিন্তু জায়গায় কিন্তু নেই, অর্থাৎ একমাত্র শব্দ ভান্ডার হিসেবে কিন্তু নতুন, আর শব্দতত্ত্ব শৈলী বিজ্ঞানের গোড়ার কথা এটা কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু ছিল। তারপরে দেখো যে 3rd সেমিস্টারে আরো নতুনত্ব পূরণের যে বিষয়টা রয়েছে, আদরিণী গল্পটা এটা সম্পূর্ণ কিন্তু নতুন, পুরনো সিলেবাসে কিন্তু ছিল না। কবিতা যে দুটো আছে সেই কবিতা দুটোই দেখো বন্ধু এটাও কিন্তু সম্পূর্ণ নতুন কবিতা, এটাও কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু আমাদের পড়ানো হতো না। তারপর প্রবন্ধটাও কিন্তু সম্পূর্ণ নতুন, এটা পুরনো সিলেবাসে কিন্তু পড়ানো হতো না। তারপর ভারতীয় গল্পটাও কিন্তু নতুন, পুরনো সিলেবাসে কিন্তু পড়ানো হতো না, ক্লিয়ার। তারপর আন্তর্জাতিক কবিতা এটাও কিন্তু সম্পূর্ণ নতুন, পুরনো সিলেবাসে কিন্তু পড়ানো হতো না। আবার ভাষা যদি দেখি, ভাষায় যে ধ্বনিতত্ত্ব যে জায়গাটা রাখা হয়েছে, ধ্বনিতত্ত্বের এই জায়গাটা কিন্তু দেখো বন্ধু এটা কিন্তু পুরনো এবং নতুনের মিশ্রণ, জাস্ট পুরনোটাকে একটু মডিফাই করে আলাদা আলাদা করে কিন্তু এখানটা দেওয়া হয়েছে। কারণ ধ্বনিতত্ত্ব বলে বাকযন্ত্র ভেঙে দিয়েছে, ধ্বনি ভেঙেছে, ধ্বনির মধ্যে স্বর ও ব্যঞ্জন ভেঙেছে,
তারপরে যুক্ত ব্যঞ্জন ভেঙেছে, ধ্বনি পরিবর্তনের কারণ ভেঙেছে, অর্থাৎ টোটালটাকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যেখানে ধ্বনিতত্ত্বের মধ্যে সামান্য জিনিসটাকে দেখানো হতো, এখানে ধ্বনিতত্ত্বে যে জায়গাটা দেখানো হয়েছে সেটা অসামান্য একটা বিস্তারিত একটা ভাস্ট জিনিস কিন্তু এখানটায়। স্বর আর ব্যঞ্জন ধ্বনি যদি আমরা দেখি বিরাট ভাস্ট জিনিস হয়ে যায়। ধ্বনি পরিবর্তনের কারণ দেওয়া আছে, এই কারণে কিন্তু ভাস্ট জিনিস কিন্তু আসবে না, জাস্ট আমাদের কি কি কারণে ধ্বনি পরিবর্তন হয় সেই ধ্বনি পরিবর্তনের কারণগুলো দেখালেই কিন্তু হয়ে যাবে। এখানে রীতির কথা কিন্তু বলা হয়নি, জাস্ট কারণের কথা কিন্তু বলা কিন্তু হয়েছে। বোঝা গেল বন্ধু? তাহলে দেখো বন্ধু যে আমাদের 2026 সাল থেকে যে দ্বাদশ শ্রেণীর যে থার্ড সেমেস্টার ফোর্থ সেমেস্টার যে নতুন সিলেবাসের পরীক্ষাটা হবে, অর্থাৎ থার্ড সেমেস্টারে 40 নম্বর এবং ফোর্থ সেমেস্টারে 40 নম্বর, সেই নতুন সিলেবাস দেখো বছরের দোরগোড়াতেই কিন্তু আমি তোমাদের নতুনত্ব মানে পরীক্ষা হওয়ার আগে কিন্তু গোটা সিলেবাসটা কিন্তু বন্ধু তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম, যাতে তোমাদের এই নিয়ে কোনো সমস্যা তৈরি না হয় বা বিভ্রান্তিতে তোমরা না পড়ো। সেই কারণে প্রথমেই কিন্তু এই জায়গাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি এবং অন ক্যামেরায় আমি কিন্তু প্রত্যেকটা পেজ ক্যামেরায় রেখে রেখে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি কোন সিলেবাসে কোনটা রয়েছে। তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তরও কিন্তু দেবো। সেই সঙ্গে আমার যে ইউটিউব পেজ আছে সেই ইউটিউব পেজেও তোমরা দেখবে, আমি এখানে প্রত্যেকটা ইউটিউব পেজে কিন্তু এখানে ছবি আকারে কিন্তু সেখানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা উপকার কিন্তু পেতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।